সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো, গত ক্লাসটি আমি তোমাদের আপলোড দিতে পারিনি বলে তোমাদের ক্লাস মনিটরের কাছে মেল করেছিলাম। আশা করছি ক্লাসটা তোমরা দেখেছো এবং কোনো সমস্যা হয়েছে এমন কোনো রিপোর্ট আমি এখনো পর্যন্ত পাইনি। আমি ধরে নিচ্ছি যে ক্লাসটা তোমাদের দেওয়া হয়েছিল গত দিন সেটা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের যে অংশটুকু বাদ পড়েছিল তার আগে একটা টপিক তোমাদের বাদ পড়েছিল, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসের আগের ক্লাসে পড়ছিলাম ফুড এজ আ সাবস্ট্রেট ফর মাইক্রো অর্গানিজম অর ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ অফ মাইক্রোবস এর কিছু কিছু অংশ তোমাদেরকে বলেছিলাম। এখানে আমরা কোন কোন ফ্যাক্টর মাইক্রো অর্গানিজমগুলো জন্মানোর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, অর্থাৎ মাইক্রো অর্গানিজম কোনো খাবারে কতটুকু সময়ের মধ্যে জন্মাবে এবং কি অণুজীব জন্মাবে এবং জন্মানোর জন্য দায়ী যে পরিবেশ সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমি আজকের ক্লাসটা তোমাদের সাথে কন্টিনিউ করব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনবে। খাদ্যে উপস্থিত অণুজীবের জন্ম এবং কার্যকারিতা কিছু বিষয় দ্বারা প্রভাবিত হয়। এই বিষয়গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। এই দুটো ভাগ গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম, তারপরেও যেহেতু ওইটারই কন্টিনিউশন, এই জন্যে আমি তোমাদের একটুখানি আবার হাইলাইট করছি। যেমন এই ফ্যাক্টরগুলোকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর, যাকে আমরা বলি অন্তর্নিহিত কারণসমূহ, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর বা বহির্ভূত কারণসমূহ। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে খাদ্যের পিএইচ, খাদ্যের ওয়াটার অ্যাক্টিভিটি, অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল, নিউট্রিয়েন্ট কন্টেন্ট, ইনহিবিটরি সাবস্টেন্স অ্যান্ড বায়োলজিক্যাল স্ট্রাকচার। অর্থাৎ খাদ্যের মধ্যে পিএইচ কেমন থাকবে, খাদ্যের পিএইচ কত থাকলে কোন অণুজীব জন্মাতে পারে এবং অণুজীবের জন্য অপটিমাম পিএইচগুলো সম্পর্কে আমরা বলেছিলাম গত ক্লাসে। খাদ্যের ওয়াটার অ্যাক্টিভিটি কিভাবে অণুজীব বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলে সেটা আমরা দেখেছিলাম। অক্সিডেশন রিডাকশন পোটেনশিয়াল অর্থাৎ জারণ বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে অণুজীব জন্মে খাবারের, সেটাও তোমাদের জানিয়েছি। আজ আমি তোমাদের নিউট্রিয়েন্ট কন্টেন্ট অর্থাৎ খাদ্যের মধ্যস্থ পুষ্টি উপাদান অণুজীব বৃদ্ধির ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। আমি আজকে তোমাদের নিউট্রিয়েন্ট কন্টেন্ট সম্পর্কে বলবো। খাদ্যের নিউট্রিয়েন্ট কন্টেন্ট, খাদ্যে কোন ধরনের অণুজীব জন্মাবে তা নির্ভর করে খাদ্য মধ্যস্থ পুষ্টি উপাদানের প্রকার ও বৈশিষ্ট্যের উপর। এই পুষ্টি উপাদানের প্রকার ও বৈশিষ্ট্য কিন্তু অণুজীব বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অণুজীবের জন্মানোর উপর ভিত্তি করে খাদ্যকে এজন্য তিনটা ভাগে ভাগ করা যায়, যেমন ফুড ফর এনার্জি, ফুড ফর গ্রোথ এবং অ্যাক্সেসরি ফুড সাবস্টেন্সেস অথবা যাকে আমরা বলি ভিটামিনস। প্রথমেই আমি ফুড ফর এনার্জি সম্পর্কে বলছি। তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসছো যে শক্তি উৎপাদনকারী খাদ্য। শক্তি উৎপাদনকারী খাদ্য বলতে প্রথমেই কিন্তু আমরা পড়ি কি কার্বোহাইড্রেট, তাছাড়াও আমরা ফ্যাটের কথা আমাদের মাথায় আসে। কারণ তোমরা জানো খুব র্যাপিডলি যদি তুমি শক্তি উৎপাদন করতে যাও তাহলে সুগারের দরকার হয়। কার্বোহাইড্রেট বিশেষত সুগার শক্তির উৎস হিসাবে বেশি ব্যবহৃত হয় অণুজীব বৃদ্ধির জন্য। অন্যান্য কার্বন কম্পাউন্ড, এস্টার, অ্যালকোহল, পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড, অর্গানিক অ্যাসিড এবং তাদের লবণও কিন্তু শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হতে পারে। কারণ দেখো, প্রথমেই কার্বোহাইড্রেটকে আমরা শক্তির উৎস হিসাবে ব্যবহার করি, কারণ কার্বোহাইড্রেটের কাজই হচ্ছে দেহে শক্তি উৎপাদন করা, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের কাজ। আর অন্যান্য যে নিউট্রিয়েন্টগুলো আছে তার মধ্যে প্রোটিন কিন্তু শক্তি উৎপাদন করে। প্রোটিনের প্রধান কাজ যদিও দেহের গঠন ক্ষয়পূরণে সহায়তা করা, তবুও কিন্তু প্রোটিন দেহে
শক্তি উৎপাদন করতে পারে। কখন করে? যখন কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় পুষ্টি উপাদান থেকে শক্তি উৎপাদন করা যায় না, অর্থাৎ ওগুলোর অভাব থাকে। কার্বোহাইড্রেট এবং ফ্যাট জাতীয় পুষ্টি ফ্যাট না থাকে খাবারে, তখন প্রোটিন কিন্তু দেহ গঠনের কাজ বাদ দিয়ে শক্তি উৎপাদনের কাজে অংশ নিতে পারে। এজন্যে যদি সেটা প্রোটিন জাতীয় খাবার হয়, সেখানে যদি সুগার না থাকে, তাহলে অণুজীব কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড, অর্গানিক অ্যাসিড এগুলো থেকেও কিন্তু শক্তি উৎপাদন করতে পারে। জটিল শর্করা যেমন সেলুলোজ তুলনামূলকভাবে অল্প সংখ্যক অণুজীবের জন্য ব্যবহৃত হতে পারে। স্টার্চ কেবলমাত্র সীমিত সংখ্যক অণুজীব দ্বারা হাইড্রোলাইজড হতে পারে। সকল অণুজীব সকল সলিবল সুগার ব্যবহার করতে পারে না। প্রথমেই বলেছি, এক এক ধরনের অণুজীব এক এক রকম পুষ্টি উপাদানের মধ্যে ভালো জন্মে। অনেক অণুজীব ল্যাকটোজ ব্যবহার করতে পারে না এবং দুধে ভালো জন্মাতে পারে না। কিছু ইস্ট মল্টোজ সহ্য করতে পারে না। বিভিন্ন সুগার এবং অ্যালকোহল ব্যবহারের ক্ষমতা বা অক্ষমতার ভিত্তিতে বিভিন্ন ব্যাকটেরিয়া শনাক্ত করা হয়। কিছু ব্যাকটেরিয়া এবং মোল্ড এর পেকটিন হাইড্রোলাইজড করার ক্ষমতা আছে। এরা ফল, শাকসবজি এবং ফার্মেন্টেড খাবারের নরম বা পচনের জন্য দায়ী। সীমিত সংখ্যক অণুজীব সুগার না পেলে ফ্যাট হতে শক্তি গ্রহণ করতে পারে, কারণ ফ্যাট জাতীয় খাবারে কিন্তু অণুজীব সচরাচর জন্মে না। ফ্যাটের মধ্যে যেমন তেল, এটা কিন্তু অণুজীব জন্মে না, কিন্তু বাটার, চিজ, পনির এগুলোতে কিন্তু অণুজীব জন্মে। তবে যদি অণুজীবের কাছে সিম্পল সুগারটা ইজি হয়ে যায়, তাহলে কিন্তু তারা ফ্যাট থেকে আর শক্তি সরবরাহ করে না। ফ্যাট ডিকম্পোজিশনের জন্য সাধারণত অ্যানারোবিকের তুলনায় অ্যারোবিক মাইক্রো অর্গানিজম বেশি জড়িত। যখন ভালো কোনো শক্তির অভাব থাকে, তখন প্রোটিওলাইটিক মাইক্রো অর্গানিজম তাদের শক্তির উৎস হিসাবে প্রোটিনের হাইড্রোলাইসিস প্রোডাক্ট যেমন পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড ব্যবহার করে। শক্তির জন্য বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের ব্যবহারের ভিত্তিতেও অণুজীবকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। শুধুমাত্র খাদ্যকে শক্তির উৎস হিসাবে ব্যবহার করার জন্যই নয়, বরং খাদ্যের ঘনত্ব, অসমোটিক চাপ, জলীয় অংশের পরিমাণের কারণেও খাদ্যে অণুজীব জন্মাতে পারে। যেমন দ্রবণে চিনির শতকরা পরিমাণ এবং অসমোটিক প্রেসার সুগার মলিকুলের ওজনের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। দেখা যায় 10% গ্লুকোজ দ্রবণের অসমোটিক চাপ 10%, সুক্রোজ বা মল্টোজ দ্রবণের অসমোটিক চাপের যা দ্বিগুণ হয়। সাধারণত মোল্ডস এবং ইস্ট হাইয়েস্ট কনসেন্ট্রেশনের সুগারে ভালো জন্মে, কিন্তু অধিকাংশ ব্যাকটেরিয়া আবার লো কনসেন্ট্রেশন অফ সুগারে ভালো জন্মে। তাহলে কি দেখা গেল? যে সুগারের মধ্যেও কিন্তু রকম ফের আছে। কেউ হাই কনসেন্ট্রেশনে ভালো জন্মে, কেউ লো কনসেন্ট্রেশন সুগারে ভালো জন্মে, কেউ জটিল শর্করা থেকে পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে, কেউ আবার কার্বোহাইড্রেট যদি সহজপ্রাপ্য না হয় তাহলে ফ্যাট থেকে শক্তি গ্রহণ করে, কেউ কেউ প্রোটিন থেকেও কিন্তু শক্তি সরবরাহ করে। এবার আসো ফুড ফর গ্রোথ। অণুজীব জন্মানোর জন্য নাইট্রোজেনের উৎস হিসাবে বিভিন্ন প্রকার নাইট্রোজেনাস কম্পাউন্ডের ব্যবহারের দক্ষতার ভিত্তিতে তাদের বিভিন্ন ভাগে ভাগ করা যায়। প্রোটিওলাইটিক মাইক্রো অর্গানিজম ছাড়া অধিকাংশ অণুজীব প্রোটিন হাইড্রোলাইজ করতে পারে না এবং তা হতে নাইট্রোজেনও গ্রহণ করতে পারে না। কিছু ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া নাইট্রোজেনাস ফুড অর্থাৎ পলিপ্যাপটাইডে ভালো জন্মে। তারা কেজিনকে আক্রমণ করতে পারে না। এরা লিমিটেড নাম্বার অ্যামাইনো অ্যাসিডে ভালো জন্মে না। অধিকাংশ মোল্ড এবং কিছু ব্যাকটেরিয়া এবং অতি সামান্য সংখ্যক ইস্ট প্রোটিওলাইটিক ধরনের হয়। প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া
নিরপেক্ষ পিএইচ এর কাছাকাছিতে ভালো জন্মে এবং অ্যাসিডিক পরিবেশে ইনহিবিটেড থাকে, যদিও কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। অণুজীব জন্মানোর জন্য সামান্য খনিজ লবণেরও প্রয়োজন হয়। এছাড়া কিছু কিছু অণুজীব জন্মানোর জন্য কিছু কিছু খনিজ উপাদান আবার অত্যাবশ্যকীয় হতে পারে, অর্থাৎ এই খনিজ উপাদানগুলো ছাড়া এরা একদমই জন্মাতে পারবে না। এবার আমি তোমাদের বলবো অ্যাক্সেসরি ফুড সাবস্টেন্সেস বা ভিটামিনস সম্পর্কে। অণুজীবগুলো কিন্তু খাদ্যের জন্য, খেয়াল করে দেখো, খাদ্যের শক্তির জন্য ওরা কার্বোহাইড্রেট এবং ফ্যাট ব্যবহার করেছে, আর গ্রোথের জন্য কিন্তু ওরা প্রোটিন থেকে তাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন দুটোই কিন্তু অণুজীব বৃদ্ধির জন্য দরকার। এক এক অণুজীব এক এক পরিবেশে এক এক পিএইচে, আমরা যখন ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলো দেখেছিলাম, পিএইচ, ময়েশ্চার, তখন দেখেছ এর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে যে পুষ্টি উপাদান, যদি এই পুষ্টি উপাদান সমৃদ্ধ খাদ্য যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, তাতে যদি পিএইচ এবং ময়েশ্চার অণুজীবের অনুকূলে না থাকে, তাহলে কিন্তু সেই খাবার থেকে তারা কার্বোহাইড্রেট, প্রোটিন গ্রহণ করতে পারবে না। ওদের পিএইচ, ময়েশ্চার, অক্সিডেশন, রিডাকশন পটেনশিয়াল এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে, তারপরে তারা খাদ্য থেকে পুষ্টি উপাদান গ্রহণ করবে। এবার আসো আমরা ভিটামিন সম্পর্কে জানি। কিছু অণুজীব ভিটামিন বা ভিটামিন হতে উৎপন্ন খাদ্যদ্রব্য ছাড়া কর্মক্ষম থাকতে পারে না। অধিকাংশ উদ্ভিজ ও প্রাণীজ খাদ্যে এই সকল ভিটামিন কম বা একেবারে নাও থাকতে পারে। মাংসে বি ভিটামিনের পরিমাণ বেশি এবং ফলে কম, কিন্তু ফলে আবার ভিটামিন সি কিন্তু বেশি থাকে। ডিমের সাদা অংশে বায়োটিন থাকে। এভিডিন বায়োটিনের সাথে যুক্ত অবস্থায় থাকে, যা অণুজীব জন্মাণুকে প্রতিহত করে এবং স্পয়েলেজ অর্গানিজমের জন্মানোর সম্ভাবনাকে দূর করে। খাদ্য প্রক্রিয়াজাতকরণের সময় ভিটামিনের পরিমাণ হ্রাস পায়। থায়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড গ্রুপ এবং অ্যাসকর্বিক অ্যাসিড তাপ সহ্য করতে পারে না। কারণ কি? তাপে এই ভিটামিনের অপচয় হয়। কারণ হচ্ছে এই ভিটামিনগুলো ওয়াটার সলিবল ভিটামিন। তোমরা জানো ওয়াটার সলিবল ভিটামিনগুলো খুবই নাজুক টাইপের হয়। এরা খুব দ্রুত, যেমন তাপের সংস্পর্শে খোলা অবস্থায় রেখে দিলে এগুলো কিন্তু অপচয় হয় বা নষ্ট হয়ে যায়। যদি বেশি তাপে খাদ্য সংরক্ষণ করা হয়, তবে অণুজীব জন্মানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানও হ্রাস পেতে পারে। কারণ অধিক তাপে বি ভিটামিনগুলোর অপচয় হয়, বেশিক্ষণ তাপ দিলে বি ভিটামিনের অপচয় হয়, এবং যদি খোলা অবস্থায় দীর্ঘক্ষণ খাবারটাকে রেখে বা বাতাসে রেখে দেওয়া হয়, তাহলেও কিন্তু বি ভিটামিনের অপচয় হয়। ফলে অণুজীব কিন্তু এই খাবারগুলো থেকে বি ভিটামিন পেতে পারে না। প্রত্যেক প্রকারের ব্যাকটেরিয়া একটি নির্দিষ্ট পরিমাণ খাবারের দরকার হয়। কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে এর পরিধি ব্যাপক। ব্যাপক বলতে এখানে বোঝানো হয়েছে নির্দিষ্ট পরিমাণ স্পেসিফিক এক একটা ব্যাকটেরিয়ার জন্য একটা খাবারের দরকার হয়, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারা অনেক ধরনের খাবার থেকে পুষ্টি উপাদান নিতে পারে। তাছাড়া অণুজীব জন্মানোর জন্য বিভিন্ন ধরনের সাবস্ট্রেটসেরও দরকার, কিন্তু শক্তির জন্য বিভিন্ন ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনেরই খাদ্য থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে বা শক্তি নিয়ে থাকে। কলিফর্ম ব্যাকটেরিয়া এবং ক্লস্ট্রিডিয়াম স্পেসিস খাবারের জন্য বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট ব্যবহার করে। অন্যরা কার্বন কম্পাউন্ড যেমন অর্গানিক অ্যাসিড এবং তাদের লবণ, অ্যালকোহল এবং এস্টার, বিশেষ করে সিউডোমোনাস স্পেসিসরা এগুলো ব্যবহার করে। কিছু ব্যাকটেরিয়া কমপ্লেক্স কার্বোহাইড্রেটস হাইড্রোলাইজ করে। অ্যামোনিয়া বা নাইট্রেটের মতো সিম্পল কম্পাউন্ড হতে ব্যাকটেরিয়া নাইট্রোজেনের চাহিদা পূরণ করে। অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড বা প্রোটিন হতে অণুজীব তাদের পুষ্টি উপাদান গ্রহণ করে। আজ এই পর্যন্তই শেষ করলাম।
আগামী ক্লাসে আমি তোমাদের অণুজীবের ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে আরেকটা বাকি আছে, বায়োলজিক্যাল স্ট্রাকচার বা ইনহিবিটরি সাবস্টেন্সেস। এটা আমি আগামী ক্লাসে তোমাদের পড়াবো। একই সাথে এক্সট্রিনসিক ফ্যাক্টরগুলো তোমাদের জানানোর চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি। আশা করছি আজকের একটা ছোট্ট ক্লাস, সেই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ। যদি কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা এর রেকর্ডিংটা বারে বারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে ইনবক্সে মেসেজ করবে, আমি তোমাদের মেসেজের সাড়া দেব। তারপরেও আরও কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।